তেহরানের আকাশে গত সপ্তাহে যা ঘটেছে তা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। একটা সাধারণ দিনে হঠাৎ করেই ইরান তাদের সামরিক ঘাঁটি থেকে বের করে আনলো এমন একটা যুদ্ধবিমান যার কথা বিশ্ব এতদিন জানতোই না। রাতারাতি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেল কয়েক ডিগ্রি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে পেন্টাগন পর্যন্ত সবাই এখন নতুন করে ভাবছে তাদের কৌশল নিয়ে। গল্পটা শুরু হয়েছিল আসলে কয়েক মাস আগে থেকেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একের পর এক হুমকি দিয়ে যাচ্ছিলেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে তেল আবিব থেকে শক্ত জবাব আসবে। মার্কিন প্রশাসনও নীরব সমর্থন দিয়ে যাচ্ছিল ইসরায়েলকে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হতে পারে। সেই উত্তেজনার মধ্যেই ইরান চালালো তাদের মাস্টার স্ট্রোক। তেহরানের সরকারি টেলিভিশনে হঠাৎ একদিন বিশেষ সংবাদ সম্প্রচার শুরু হলো। পর্দায় ভেসে উঠল একটা অত্যাধুনিক ডিজাইনের যুদ্ধবিমান। চকচকে ধূসর রঙের বডি, অদ্ভুত কৌণিক আকৃতি, যা রাডারে ধরা পড়া কঠিন করে তোলে। ইরানি কর্মকর্তারা গর্বভরে জানালেন এটার নাম পানাভিয়া, এবং তারা জোর দিয়ে বললেন এটা সম্পূর্ণভাবে ইরানি প্রযুক্তিতে তৈরি। কিন্তু এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেরি করলেন না পশ্চিমা বিশেষজ্ঞরা। লন্ডনের একটা থিঙ্ক ট্যাঙ্কের মিলিটারি এক্সপার্ট ড্যানিয়েল মর্গান বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই জেটের ডিজাইনে রাশিয়ার সুখোই সিরিজ ও চীনের চেংদু জে-20 এর প্রভাব পরিষ্কার। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে ইরান নিজেদের মতো করে এটাকে আপগ্রেড করেছে এবং এতে তারা বেশ কিছু দেশীয় প্রযুক্তি যোগ করেছে। মস্কো এবং বেইজিং অবশ্য কোনো মন্তব্য করেনি এ বিষয়ে। তবে কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, গত 5 বছরে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে সামরিক সহযোগিতা অনেক বেড়েছে। পানাভিয়া জেটের প্রযুক্তিগত বিবরণ শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই জেটে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যা শত্রুপক্ষের রাডার থেকে এটাকে প্রায় অদৃশ্য রাখতে পারে। এর গতিবেগ ঘণ্টায় 2000 কিলোমিটারের বেশি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। হাইপারসনিক মানে শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি। এমন ক্ষেপণাস্ত্র আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই জেটের টার্গেটিং সিস্টেম। ইরান দাবি করেছে এটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সুপারসনিক ফাইটার জেটকে শিকার করার জন্য। এর মানে হলো ইসরায়েল এবং আমেরিকার F-35 বা F-22 র্যাপটরের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানকেও এটা চ্যালেঞ্জ করতে পারে। এটা একটা সরাসরি বার্তা তেল আবিব এবং ওয়াশিংটনের উদ্দেশ্যে। তেহরান থেকে আসা সতর্কবার্তাও কম ভয়ঙ্কর নয়। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান জেনারেল হোসাইন সালামি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে সামান্যতম আক্রমণও চালায়, তবে প্রতিশোধ হবে এমন ভয়াবহ যে শত্রুপক্ষ পালানোর পথ খুঁজে পাবে না। তিনি আরও যোগ করেছেন যে ইরানের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা আগে কখনো ছিল না। এই মন্তব্যের পরপরই পানাভিয়া জেট প্রকাশ করা হয়, যা পুরো বার্তাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে দ্রুতই। তেল আবিবে একটা জরুরি সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বেশ সহজভাবে এই নতুন জেটকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, দেখতে চকচকে হলেই যুদ্ধবিমান শক্তিশালী হয় না। ইসরায়েলের হাতে রয়েছে F-35 আদির, যা বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার জেট। আমেরিকার কাছ থেকে কেনা এ জেট ইতিমধ্যেই সিরিয়ার একাধিক অপারেশনে সফল হয়েছে। তবে তার কণ্ঠে যে আত্মবিশ্বাস থাকার কথা ছিল তা কিছুটা কম মনে হয়েছে। আসলে ইসরায়েলের উদ্বেগের কারণ আছে। গত কয়েক বছরে ইরানের সামরিক সক্ষমতা অনেক বেড়েছে। তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এখন অত্যন্ত উন্নত। ফাতেহ এবং সাজেল সিরিজের মিসাইলগুলো 13,000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। শাহেদ ড্রোন প্রযুক্তি, যা ইউক্রেনে রাশিয়া ব্যবহার করে বিশ্বকে চমকে দিয়েছে, সেটাও ইরানেরই তৈরি। এছাড়া হিজবুল্লাহ এবং হামাসের সাথে তাদের সম্পর্ক ইসরায়েলের জন্য সবসময়ই মাথা ব্যথার কারণ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটা আসলে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধ। এক পক্ষ শক্তি প্রদর্শন করছে অন্য পক্ষকে ভয় দেখানোর জন্য, অন্য পক্ষ পাল্টা শক্তি দেখাচ্ছে নিজের অবস্থান শক্ত রাখার জন্য। কিন্তু ইতিহাস বলে এমন টেনশন দীর্ঘদিন চললে কখনো কখনো ছোট্ট একটি ভুল বোঝাবুঝি থেকে মহাযুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একজন আর্চডিউকের হত্যাকাণ্ড থেকে। কেউ ভাবেনি এটা এত বড় আকার নেবে। ওয়াশিংটনে এখন দিন-রাত বৈঠক চলছে। পেন্টাগনের কর্মকর্তারা নতুন করে বিশ্লেষণ করছেন ইরানের সামরিক সক্ষমতা। সিআইএ এবং ডিআইএ তাদের মধ্যপ্রাচ্যের এজেন্টদের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। আমেরিকা জানে যে ইরান ইসরায়েল যুদ্ধ মানে শুধু 2টি দেশের লড়াই নয়, এতে জড়িয়ে যাবে সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন এবং সম্ভবত সৌদি আরবও। পুরো অঞ্চল পরিণত হবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ইউরোপীয় ইউনিয়নও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রাসেলস থেকে বিবৃতি এসেছে, যেখানে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইতিমধ্যেই তেহরান ও তেল আবিব উভয় জায়গায় ফোন করেছেন, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে তেলের দাম আকাশ ছোঁয়া, আর তেলের দাম বাড়লে ইউরোপের অর্থনীতি মারাত্মক ধাক্কা খাবে, যা এখন মন্দার মুখে দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাশিয়া এবং চীন বেশ চুপচাপ কিন্তু সক্রিয়। মস্কো এবং বেইজিং উভয়ই ইরানের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘে। তারা জানে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী উপস্থিতি তাদের ভূরাজনৈতিক স্বার্থের সাথে মেলে। আমেরিকার প্রভাব কমাতে হলে ইরানকে শক্তিশালী রাখা দরকার। তাই প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহে তারা ইরানকে সাহায্য করছে, যদিও প্রকাশ্যে স্বীকার করছে না। তেহরানের সাধারণ মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। একদল গর্বিত যে তাদের দেশ নিজস্ব প্রযুক্তিতে এমন শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করতে পেরেছে, কিন্তু অন্য দল ভয় পাচ্ছে যে এটা আরেকটা যুদ্ধের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। ইরানের মানুষ ইতিমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, চাকরি নেই। যুদ্ধ হলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও উদ্বিগ্ন। তেল আবিবের রাস্তায় মানুষজন কথা বলছে যুদ্ধের সম্ভাবনা নিয়ে। অনেকে মনে করছে সরকার অতিরিক্ত আক্রমণাত্মক নীতি নিচ্ছে, কিন্তু সরকার বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো মূল্যে থামাতে হবে। ইরান একবার পরমাণু বোমা পেয়ে গেলে পুরো ক্ষমতার ভারসাম্য পাল্টে যাবে। গত সপ্তাহে সিরিয়ায় আরেকটা রহস্যজনক বিস্ফোরণ হয়েছে। দামেস্কের কাছে একটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সিরিয়ায় সরকারি মিডিয়া বলছে এটা ইসরায়েলি হামলা। ইরান বলছে এই স্থাপনায় তাদের সামরিক উপদেষ্টারা ছিলেন এবং কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল অবশ্য কোনো মন্তব্য করেনি, যা তাদের স্বাভাবিক নীতি, কিন্তু সবাই জানে কার কাজ। এই ঘটনার পরই ইরান তাদের নতুন জেট প্রকাশ করেছে। কাকতালীয়? মনে হয় না। মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে পরিস্থিতি খুবই নাজুক। একটা ভুল পদক্ষেপ সবকিছু উলটপালট করে দিতে পারে। ইসরায়েল যদি ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত করে, তবে ইরান নিশ্চিতভাবে পাল্টা আঘাত হানবে। হিজবুল্লাহ লেবানন থেকে হাজার হাজার রকেট ছুড়বে ইসরায়েলে। হামাস গাজা থেকে যোগ দেবে। ইরাক এবং সিরিয়ার শিয়া মিলিশিয়াগুলো সক্রিয় হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা করবে। পুরো অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে। এমন অবস্থায় পানাভিয়া জেট শুধু একটা যুদ্ধ বিমান নয়, এটা একটা প্রতীক, ইরানের শক্তির প্রতীক, তাদের প্রযুক্তিগত উন্নতির প্রতীক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা বার্তা যে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। ইসরায়েল এই বার্তা পেয়েছে এবং তারা এখন নতুন করে হিসাব করছে। আগামী কয়েক সপ্তাহ হবে খুবই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি শান্ত হবে নাকি আরও উত্তপ্ত হবে তা নির্ভর করবে উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর। কূটনৈতিক মহলে চেষ্টা চলছে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর, কিন্তু বাস্তবতা হলো ইরান এবং ইসরায়েল সরাসরি কথা বলে না। তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তৃতীয় পক্ষ মধ্যস্থতা করতে পারে, কিন্তু সেটা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ আছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ভারী হয়ে আছে। ঝড়ের পূর্বাভাস স্পষ্ট। এই ঝড় কতটা শক্তিশালী হবে এবং কত দূর যাবে তা এখনও অজানা। তবে একটা বিষয় নিশ্চিত যে এই অঞ্চলের মানুষ এবং পুরো বিশ্ব আগামী দিনগুলোতে খুবই সতর্কতার সাথে তাকিয়ে থাকবে তেহরান এবং তেল আবিবের দিকে। পানাভিয়া হয়তো শুধু একটা সতর্কবার্তা, কিন্তু ইতিহাস বলে সতর্কবার্তা মাঝে মাঝে যুদ্ধের ঘোষণায় পরিণত হয়। আর এই যুদ্ধ যদি সত্যি শুরু হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, সমগ্র বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে।